আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা। সকাল 10:30টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট 20 জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত 31শে ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও লোকজন ভিড় করছেন জিয়া উদ্যানে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা লোকজন কি বলছেন, সার্বিক চিত্রটি আমাদের জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে শুরু হওয়া এই জিয়ারতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সকালে পরিবারের 20 সদস্য বিশিষ্ট একটি দল সেখানে আসে, বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারত করে এবং দোয়া করে। এই কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে মানুষজন আবারও কবর জিয়ারত করতে আসছেন। আমরা দেখছি যে জুমার নামাজে দোয়া করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য, তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। এই মাজারের উত্তর পাশে যে মসজিদটি রয়েছে সেখানে অনেক শ্রেণী পেশার মানুষ সেখানে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে তারা আবারও সেই কবরে আসছেন, তাকে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করছেন। এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সমাধিস্থলে অসংখ্য মানুষ রয়েছেন, তারা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং কি দোয়া করছেন, মোনাজাতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আসছেন, এসে তাকে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন। সুমন, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তার প্রায় 80 বছরের জীবনে অধিকাংশ সময় যে রাজনীতিতে তিনি সময় কাটিয়েছেন, সেই রাজনীতির ঐতিহাসিক এবং কি তার কাছে ঐতিহ্যমণ্ডিত সেই রাজনীতি বর্ণাঢ্য জীবন তিনি অতিবাহিত করেছেন। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কি বিভিন্ন দলমত নির্বিশেষে সবার কাছে তিনি প্রিয় একজন নেত্রী হিসেবে গড়ে উঠেছিলেন। এখানকার যারা আমার সাধারণ মানুষ আসছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, নারী থেকে শুরু করে শিশু এবং কি বৃদ্ধরাও এসছেন। তারা বলছেন যে আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সবার কাছে একজন প্রিয় মানুষ, কারণ তিনি সকল আন্দোলন সংগ্রামে আপসহীন ছিলেন এবং প্রিয় ছিলেন সবার। কারণ হচ্ছে এই তার রাজনৈতিক জীবনে সকল আন্দোলন সংগ্রাম, অর্থাৎ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তারও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং সেখান থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে সকল আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং কি তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের এবং কি গণতন্ত্রের পক্ষে ছিলেন। তার সেই আপসীন নেত্রীর কারণে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি জনপ্রিয়। আমরা দেখেছি যে বিভিন্ন নারীরা এসেছেন, তারা বলছেন যে নারী শিক্ষার যে অগ্রগতি তার আমলেই হয়েছে। তিনি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিনামূল্যে বই বিতরণ সব কিছুই কিন্তু এই খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, যার কারণে কিন্তু বিভিন্ন নারীদের কাছেও তিনি জনপ্রিয় ছিলেন। আমরা যদি সেই বিষয়টুকু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আজকে তৃতীয় দিনে যে তার সমাধিস্থলে মানুষের যেমন ভিড়, সেই ভিড়েই বলে দিচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি ও মানুষের কাছে কত জনপ্রিয় ছিলেন। সেই দৃশ্য সুমনা আপনার মাধ্যমে আমরা দর্শককে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই উপস্থিতি, অর্থাৎ আজকে তৃতীয় দিনে শুক্রবার ছুটির দিন, সেই তার সমাধিস্থলে জনগণের যে আশা, যে শ্রদ্ধা জানানো, এই দৃশ্যই বলে দিচ্ছে বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে বেগম খালেদা জিয়া এই নামটি কত জনপ্রিয় ছিল। সুমনা, ছিল আমার কাছে সমাধিস্থল থেকে সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে।
রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রংপুর ৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলে। এ সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া সংসদীয় আসনের শতকরা 1 ভাগ ভোটারের সমর্থনের তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, গ্রেফতারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও রাজস্ব বকেয়া থাকায় বাসদের আনোয়ার হোসেন বাবলুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। গাইবান্ধা 2 আসনে মনোনয়নপত্র জমা দেন মোট 8 জন প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলনের আব্দুল মাজেদ সহ 3 জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে আজ 2টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। বাকি 3টি আসনে আগামীকাল যাচাই বাছাই হবে। এছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে 5 জনের প্রার্থিতা বৈধ, 1 জনের বাতিল এবং 1 জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কুড়িগ্রাম 3 আসনের 7 প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুব আলমের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় তারও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আরও তথ্য নিয়ে এবারে গাইবান্ধা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আতর রহমান রানা। কথা বলবো তার সঙ্গে। রানা, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি সুমনা, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার যে 5টি সংসদীয় আসন আছে, 5টি সংসদীয় আসনে মোট 45 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এই 5টি সংসদীয় আসনের মধ্যে আজকে 2টি সংসদীয় আসনে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এর মধ্যে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসন থেকে মোট 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে থেকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর যিনি মনোনীত প্রার্থী আছেন তিনি সহ মোট 5 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র আসলে বাতিল করে। এছাড়া গাইবান্ধা 2 সদর যে আসনটি রয়েছে এই আসনটিতে 8 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সহ মোট 3 জন প্রার্থীর কিন্তু মনোনয়নপত্র আসলে বাতিল করে। এই মনোনয়নপত্র বাতিল করার পর যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া আসলে দেখা দিয়েছে। মূলত তারা পরবর্তীতে কিন্তু এই মনোনয়নপত্র যে বাতিল ঘোষণা করা হয়েছে তারা কিন্তু আসলে আপিল করবে। আপিল করার পর তাদের কিন্তু মনোনয়নপত্র আসলে ফিরে পাবে এমনটি প্রত্যাশা কিন্তু আসলে তারা করছেন। এছাড়া গাইবান্ধার কিন্তু আরো 3টি সংসদীয় আসন রয়েছে। এই 3টি সংসদীয় আসনের আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই 2টি আসনে যে 2টি আসনে মূলত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, মূলত এই বাতিল করার পর কিন্তু যে দলীয় প্রার্থী রয়েছে তাদের কিন্তু মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাশাপাশি ভোটারদের মাঝে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া আসলে দেখা দিয়েছে যে যেমনটি যে আসলে তারা এই প্রার্থীরা আসলে ফিরে পাবে কিনা এমনটি কিন্তু আসলে ভোটারদের মাঝে একটি বিভ্রান্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা কয়েকজন প্রার্থীর সাথে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে তাদের বিভিন্ন জটিলতার কারণে কিন্তু এই প্রার্থীরা আসলে প্রাথমিক পর্যায়ে আসলে বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে কিন্তু তাদের আসলে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক কিন্তু আসলে এই প্রার্থীতা আপিল করার মূলত সুযোগ রয়েছে। তারা আপিল করার পর কিন্তু আসলে তাদের যে প্রার্থীতা ফিরে পাবে এমনটি কিন্তু আসলে প্রার্থীরা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে নির্বাচন যাচাই বাছাইয়ের প্রথম দিনের সর্বশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।